নমস্কার বন্ধুরা, বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মার্কেটে একটা খুব ভালো তেজি দেখতে পাওয়া গেছে। এই নিফটি ফিফটি প্রায় 400 পয়েন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে এবং পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন প্রায় 2% বাড়া। তবে যদি দেখেন আজকের যে টপ লেভেল, মানে যেখানে টপ লাগিয়েছিল, সেখান থেকে কিন্তু দিনের শেষে অনেকটাই পড়ে গেছে। আজকের এই টপ কত ছিল? এই 23,465 আজকে টপ লাগিয়েছিল এবং বন্ধ হয়েছে কত? এই 23,306। মানে টপ লেভেল থেকে এই যে নিফটি ফিফটি, সেটা কিন্তু প্রায় 150 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে। তবু এটা ভালো ব্যাপার যে মার্কেটে একটা পজিটিভিটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর কি কারণে এই মার্কেটে তেজি দেখা যাচ্ছে, যদি কথা বলি ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই ব্যাপারে আস্তে আস্তে যে নেগোসিয়েশন হবে, সেরকম কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও এখন ইরান তাদের দিক থেকে এটা অফিসিয়ালি স্বীকার করছে না। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প তিনি এই যে ভিক্টরি, সেটা তো ডিক্লেয়ার করে দিয়েছেন, মানে আমেরিকা তাদের দিক থেকে বলছে তারা জিতে গেছে, ইরান যেটা মানছে না। এবং এই ট্রাম্প বলছে ইরান অফার্স এ প্রাইজ, মানে ইরান তাদের কিছু প্রাইজও দিতে চলেছে। তো স্টেট অফ হরমুজ এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প কথা বলছিল যে দুজনে মিলে এই স্টেট অফ হরমুজ এটাকে কন্ট্রোল করবে, কিন্তু এই ব্যাপারটা ইরান এরা পুরোপুরি ডিনাই করছে। আর এই যুদ্ধ বন্ধের জন্য এই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন পার্টির কাছে ছুটছে। প্রথমত যদি কথা বলি, এই যে ন্যাটো রয়েছে তাদের কাছেও যাচ্ছে। এবং এখন যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হচ্ছে আমেরিকায় চাপে পড়ে গেছে। আমেরিকায় তাদের নিজেদের দিক থেকে চাইছে যত তাড়াতাড়ি এই যে যুদ্ধ, সেটা যাতে বন্ধ করা যায়। তারই সঙ্গে সঙ্গে এই যে আমেরিকা, তার এই পাকিস্তান এটাকে মিডিয়েটর হিসেবে কাজে লাগাচ্ছে, মানে খেলার পুতুল হিসেবে কাজে লাগাচ্ছে বলতে পারেন। কিসের ব্যাপারে? এই ইউএস ইরান এই যুদ্ধের একটা মিডিলম্যান হিসেবে ব্যবহার করছে। দেখতেই পাচ্ছেন, এটা বলা হচ্ছে যে এই বছর সব থেকে বড় যোগ। কারণ এই পাকিস্তান তারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন নিজেদের দেশে যে বালুচ আর্মি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে আফগানিস্তান রয়েছে, তাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং সেখানে তারা এই আমেরিকার পাশে কিন্তু দাঁড়াতে চাইছে এই যুদ্ধে। আর এই যতক্ষণ ইউএস এবং ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ না হবে, ততক্ষণ এই পাকিস্তান কোনো প্রকার লোন পাবে না। কারণ এই যুদ্ধ বন্ধ না হলে কোনো সংগঠন এখন কিন্তু কোনো দেশকে লোন দেবে না, এবং তারই সঙ্গে সঙ্গে পাকিস্তান এই লোন পাওয়ার জন্য বিভিন্ন যে শর্ত, সেগুলো পূরণ করতে পারছে না। তো সেই কারণে দেখতে পাচ্ছেন পাকিস্তান এই আমেরিকার পাশে দাঁড়াতে চাইছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্প তিনি তার দিক থেকে যুদ্ধ বন্ধ করার জন্য 15খানা শর্ত সামনে রেখেছিলেন, যেগুলোই পাকিস্তান তারাই ইরানের কাছে পৌঁছে দিয়েছে। তো চলুন শর্তগুলো কি দেখে নি। দেখতে পাচ্ছেন প্রথমে এটাই বলছে যে ইরানকে তাদের যাবতীয় যে পারমাণবিক কর্মসূচি, সেটা বন্ধ করতে হবে, যেটা ইরান কখনোই করতে চাইবে না। তারপরে আবার এটা বলেছে 2 নম্বরে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টাও করবে না ইরান, মানে এর পরবর্তীকালে আর কখনো এই যে পরমাণু অস্ত্র সেটা তৈরির চেষ্টা করবে না। তারপরে ইরান বর্তমানে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে, তো সেটাকে পুরোপুরি বন্ধ করতে হবে। এবং এখন ইরানের কাছে যে 450 কেজি এই 60% এনরিচড ইউরেনিয়াম রয়েছে, সেটাই রাষ্ট্রসংঘে জমা করতে হবে। তার সঙ্গে সঙ্গে ইরানের 3খানা পারমাণবিক ঘাঁটি রয়েছে, সেইগুলো ভাঙার কথাই ডোনাল্ড ট্রাম্প বলেছে। তারপরে কি, যেই সংস্থা এই নিউক্লিয়ারের ব্যাপারটা তদারকি করে, তাদেরকে পারমিশন দিতে হবে, তারা যাতে ইরানে এই তদারকি চালাতে পারে। তারপরে দেখতে পাচ্ছেন এই প্রক্সি সংগঠনে লাগাম পড়াতে হবে, মানে যে সমস্ত সংগঠন এই ইরানকে যুদ্ধে সাহায্য করছে, সেগুলোকে দূরে সরাতে হবে। তারপরে এই সশস্ত্র সংগঠনগুলোকে অর্থ সরবরাহ বন্ধ করতে হবে, মানে যে হিজবুল্লাহ রয়েছে, এই ধরনের যে সংগঠন যারা এই যুদ্ধে হেল্প করছে, তাদেরকে এই অর্থ এগুলো দেওয়া যাবে না। তারপরে এই হরমুজ প্রণালী এটা পুরোপুরি খোলা রাখতে হবে। তারপরে 10 নম্বরে কি বলছে, অস্ত্র ভান্ডারও সীমিত করবে ইরান, মানে ইরানের কাছে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র তারা রাখতে পারবে না। তারপরে ক্ষেপণাস্ত্রের যে পরিমাণ, সেটা নির্ধারণ করে দেওয়া হবে, মানে এই যে মিসাইল ছুটছে, তো সেরকম কত পরিমাণে থাকবে সেটাও নাকি এই ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করে দেবেন। তারপরে ক্ষেপণাস্ত্রের যে পাল্লা, সেটাও এই আমেরিকা নির্ধারণ করে দেবে, মানে কত কিলোমিটারের মিসাইল তৈরি করতে পারবে, সেটাও এই ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করবে। শুধুমাত্র এই আত্মরক্ষার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি ইরানকে দেওয়া হবে। আর এই সমস্ত শর্ত মানলে তবে এই যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলোকে প্রত্যাহার করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন শেষ যেটা রয়েছে 15 নম্বর পয়েন্ট, এই শর্ত নিয়ে আলোচনার জন্য 1 মাসের যুদ্ধবিরতি ঘোষণা করতে বলছে ইরানকে। আর এই যুদ্ধের সময় আমেরিকার কাছে এই যে অস্ত্রশস্ত্র, সেটা অনেকই ফুরিয়ে এসেছে। পর্যাপ্ত অস্ত্রশস্ত্র এই আমেরিকার কাছেও নেই, এবং অনেকে মনে করছেন যাতে তারা এই সময় নিয়ে অস্ত্রশস্ত্র তৈরি করতে পারে, সেই জন্য কিন্তু বারবার একটা সিজ ফায়ারের চেষ্টা চালাচ্ছে। আর এখানে যে শর্তগুলো রেখেছে, দেখে তো মনে হয় না ইরান কোনো প্রকারই এই শর্তগুলো মেনে নেবে। এবং তার সঙ্গে সঙ্গে এই রিপোর্টের সামনে আসছে ইরান এই সিজ ফায়ারের জন্য ডোনাল্ড ট্রাম্পকেও কিছু শর্ত দিয়েছে, সেগুলো একবার দেখে নেব। এই উপসাগরীয় অঞ্চলে আমেরিকার যত ঘাঁটি রয়েছে, সেগুলো পাকাপাকি ভাবে বন্ধ করে দিতে হবে বলেছে ইরান, মানে এগুলো শর্তের মধ্যে রয়েছে। তারপরে যুদ্ধ চলাকালীন যত ক্ষয়ক্ষতি হয়েছে, মানে সম্পত্তি হানি প্রাণহানি ঘটেছে, তার সাপেক্ষে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন বর্তমানে ইসরায়েল কি করছে, শুধুমাত্র যে ইরানের উপর হামলা করছে সেরকমটা নয়, এই লেবাননের উপরে হামলা শুরু করেছে। তো সেই লেবাননে যে হেজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল অভিযান চালাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই নিধনযজ্ঞ চালাচ্ছে, সেটা বন্ধ করতে হবে। তারপরে এই হরমুজ প্রণালী দিয়ে এই জাহাজ চলাচলের ক্ষেত্রে টাকাও দিতে হবে এখন থেকে, যেমনটা দেখতে পাচ্ছেন তারা উদাহরণ দিয়েছে এই সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহনের জন্য দিতে হয়, এবং ইরানের হাতেই ফুল কন্ট্রোল থাকবে এই হরমুজের। তারপরে নতুন করে ফের হামলা চালানো যাবে না, ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এবং কোনো
রকম নিষেধাজ্ঞা ছাড়াই ক্ষেপণাস্ত্র প্রকল্প চালিয়ে নিয়ে যেতে পারবে ইরান, কোনো বিধিনিষেধ চলবে না। মানে বুঝতে পারছেন, দুজন তাদের দিক থেকে যে সমস্ত শর্তগুলো রাখছে সেগুলো কিন্তু পরস্পর বিরোধী। আর এই কন্ডিশন থেকে যুদ্ধ বন্ধ হওয়া কিন্তু সম্ভব বলে মনে হয় না। আর এই ট্রাম্প তিনি যে ভিক্টরি দাবি করেছেন, মানে তিনি দাবি করছেন তিনি জিতে গেছেন, তো সেই ব্যাপারে ইরান কি বলছে? ইরান এটাই বলছে যে ইউএস টকিং টু ইটসেলফ, মানে আমেরিকা তাদের নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা বলছে, নিজেদের মধ্যেই তারা কথাবার্তা চালাচ্ছে। আর এই পাকিস্তান এরা যে মধ্যস্থতা করছে, সেই জন্য দেখতে পাচ্ছেন ইরানের যে অ্যাম্বাসাডার রয়েছেন এই পাকিস্তানে, তিনি এটা আবার জানিয়ে দিয়েছেন দ্যাট দেয়ার ওয়াজ নো টক বিটুইন ইউএস অ্যান্ড ইরান। তো দেখুন, ভেতরে ভেতরে বিভিন্ন যে নেগোসিয়েশন সেগুলো চলতে থাকবে, যতক্ষণ না কোনো ফাইনাল কনক্লুশন সামনে আসবে ততক্ষণ কিন্তু এগুলো অফিসিয়াল ভাবে সামনে আসে না, এগুলো কিন্তু রিপোর্ট হিসাবে সামনে আসে। আর এই ইরান তারা এই কথাও বলছে যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন প্রকারে এই যে অয়েলের প্রাইস এটা কম করতে চাইছে, সেই জন্যই বারবার ভিক্টরি দাবি করছে, এই সিজ ফায়ারের কথা ঘোষণা করছে, নেগোসিয়েশন হচ্ছে, এগুলো বলছে। আর সত্যি সত্যি ট্রাম্পের এই ধরনের কথাবার্তার পরে এই যে অয়েল প্রাইস সেখানে কিন্তু ডাউনফলই দেখা যাচ্ছে। যদি আজকে এই ক্রুড অয়েলের প্রাইসের কথা বলি, এই ক্রুড অয়েলে দেখতে পাচ্ছেন আজকে একটা ভালো পরিমাণে পতন দেখা গেছে। এই ব্রেন্ট ক্রুড যেটা 100 চলছে, এটা তো এই বটম লেভেল থেকে কিছুটা বেড়ে গেছে, তাও দেখতে পাচ্ছেন 4% ডাউন। এক সময় তো এই ব্রেন্ট ক্রুড এটা 97 পৌঁছে গিয়েছিল। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া যখন ঘাঁটছেন, এরকম রিউমারও শুনতে পাচ্ছেন যে ইন্ডিয়ার মধ্যে এই ফুয়েলের শর্টেজ দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গাতে প্যানিক বাইংও দেখা যাচ্ছে। তো সেই ব্যাপারে গভর্নমেন্ট আশ্বস্ত করেছে। এইখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট এটাই বলছে, ডোন্ট বিলিভ ইন রিউমার্স। এই কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই অয়েল নিয়ে কোনো শর্টেজ কিন্তু ইন্ডিয়াতে নেই। তো পাবলিককে সেই ব্যাপারেই বলা হচ্ছে তারা যাতে প্যানিক বাইং না করে, কারণ এই প্যানিক বাইং করলে কি হবে, একজন ধরুন বেশি করে তেল কিনে নিচ্ছে, তো তার পরের জন্য হয়তো তেল পাবে না, সেই জন্যই এই যে প্যানিক বাইং সেটা বন্ধ করতে বলা হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন অয়েল ফার্ম গুলো রয়েছে, মানে বিপিসিএল, এইচপিসিএল, তারপরে এই যে ইন্ডিয়ান অয়েল রয়েছে, তারাও জানিয়ে দিয়েছে কোনো প্রকার ফুয়েলের শর্টেজ কিন্তু নেই। তারই সঙ্গে সঙ্গে এই ইউএস তারাই ইরানের উপর এই যে স্যাংশন সেটা কিছুটা শিথিল করাতে দেখতে পাচ্ছেন বহু বছর পর এই ইরানের থেকে প্রথমবারের জন্য এই যে এলপিজি কার্গো সেটা কিনতে চলেছে। যদিও এটা রিপোর্টের মাধ্যমে কিন্তু সামনে আসছে, তবে এই অয়েল নিয়ে সেরকম শর্টেজ দেখা না গেলেও এই এলপিজি নিয়ে কিন্তু শর্টেজ দেখাই যাচ্ছে। গভর্নমেন্ট সেটা স্বীকার না করলেও এই যে এলপিজির ক্রাইসিস সেটা কিন্তু অনেকে বুঝতেও পারছেন, কারণ দেখতে পাচ্ছেন এই যে টাইম ফ্রেম সেটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সেগুলো সাপ্লাই কমানো হয়েছে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন এই নিয়ে এই যে অবরোধ সেগুলোও চলছে। এই উড়িষ্যাতে দেখতে পাচ্ছেন এই যে হাইওয়ে সেগুলো কিন্তু ব্লকও করা হয়েছে। আর এই যে গ্যাসের শর্টেজ দেখা যাচ্ছে সেগুলো আমরা ইন্ডিয়ান মার্কেটের কিছু কোম্পানি থেকেও বুঝতে পারছি। যদি পিজি ইলেকট্রোপ্লাস্টের কথা বলি, এরা কি করে, এরা এসি সংক্রান্ত কাজ করে থাকে। তো এই এসি সংক্রান্ত কাজে এই যে গ্যাস তার বিরাট বড় প্রয়োজন হয়। কিন্তু আজকে কিছু খবরের পরে এই যে পিজি ইলেকট্রোপ্লাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা বড় তেজি এসেছিল। আজকের কত হাই লাগিয়েছিল, এই 546 হাই লাগিয়ে দিয়েছিল। এর আগের দিনে ক্লোজিং কত ছিল, 501, মানে মোটামুটি 45 পয়েন্টের কাছাকাছি বেড়েছিল। কি কারণে বেড়েছিল কোম্পানিটা, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 9%-এর কাছাকাছি বেড়েছে। কোম্পানিটা কি কাজ করে, এই রুম এসি প্রোডাকশন করে থাকে। কোম্পানি কি বলছে দেখতে পাচ্ছেন তাদের এই যে এসির প্রোডাকশন সেটা অলমোস্ট নর্মালাইজড হয়ে গেছে, মানে আগের মতোই করতে পারছে। তারপরে আফটার এলপিজি অল্টারনেটিভ ফাউন্ড, মানে এলপিজির যে শর্টেজ সেটা তো এখনো ঠিকঠাক হয়নি, কিন্তু এই এলপিজির যে অল্টারনেটিভ মানে বিকল্প সেটা তারা খুঁজে পেয়ে গেছে। আর সামনেই গরমকাল আসছে, মানে গরমকাল ইতিমধ্যে পড়েও গেছে বলতে পারেন। এই সময় এই যে এসির চাহিদা সেটা তুঙ্গে থাকবে। আর এই সময় যদি এলপিজি শর্টেজ দেখা যেত এবং তারই সঙ্গে সঙ্গে কোনো বিকল্প খুঁজে পাওয়া না যেত, তাহলে পিজি ইলেকট্রোপ্লাস বলুন বা এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে এসি কোম্পানিগুলো রয়েছে, এই ব্লু স্টার আছে, ভোল্টাস আছে, তার সঙ্গে সঙ্গে অ্যাম্বার এন্টারপ্রাইজেস রয়েছে, এগুলোর উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো। কিন্তু এটা খুবই ভালো খবর এই সেক্টরের জন্য যে এলপিজির একটা অল্টারনেটিভ খুঁজে পাওয়া গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় এই যে সিজফায়ারের রিপোর্ট সামনে আসছে, সেই কারণের জন্য মার্কেটেও রিকভারি দেখা যাচ্ছে। আর মার্কেটের রিকভারি কি দেখে বুঝতে পারবেন, তার জন্য আমাদের সব থেকে প্রথমে এই যে লার্জ ক্যাপ কোম্পানি এগুলো দেখতে হবে। কিছু লার্জ ক্যাপ কোম্পানিতে এই 2 থেকে 3 দিনে বলতে পারেন 5 থেকে 10% পর্যন্ত তেজি এসেছে। যেমন এই এইচডিএফসি ব্যাংক, এটা তো একটা ইন্টারনাল খবরের কারণে পড়েছিল, তাও যদি দেখেন এই 5 দিনে দেখতে পাচ্ছেন এই বটম থেকে প্রায় 5% রিকভারি দেখিয়েছে। তারপরে আরো যদি কিছু কোম্পানি দেখি, বড় বড় কোম্পানি যেমন এই লার্সেন টুব্রো, এই মিডল ইস্টের টেনশনের কারণে পড়েছিল, এটাও যদি দেখেন এই 2 থেকে 3 দিনে এই বটম লেভেল থেকে প্রায় 11%-এর উপরে বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে এই টাইটান কোম্পানি, এখানেও যদি দেখেন ভালো একটা র্যালি এসেছে, 6%-এর কাছাকাছি বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে আল্ট্রাটেক সিমেন্ট, এখানেও যদি দেখেন দেখতে পাচ্ছেন এই বটম থেকে প্রায় 8%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া গেছে। আর এই লার্জ ক্যাপ কোম্পানি যে এভাবে বাড়ছে, এগুলো কিন্তু সংকেত দিচ্ছে যে আস্তে আস্তে এই যুদ্ধ সেটা কমতে পারে। দেখুন এই যে যুদ্ধ এটা তো হঠাৎ করে শুরু হয়ে গেছে, কিন্তু কোনো যুদ্ধই একবারে কিন্তু বন্ধ হয় না। এরকম বিভিন্ন রিপোর্ট সামনে আসবে, বিভিন্ন নেগোসিয়েশন চলবে, কোনো পার্টি প্রথমে রাজি হবে, কোনো পার্টি রাজি হবে না, তারপরে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন উপায়ে এই শর্তগুলো নরম করা হবে এবং তারপরেই এই যে যুদ্ধ সেটা কিন্তু একসময় থেমে যাবে। তো সেরকমই কিছু সংকেত এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোর দিক থেকে কিন্তু আসছে। আর এরপরে চলুন একবার মার্কেট ব্রেথ দেখে নিই। যেমন দেখতে পাচ্ছেন আজকের দিনে পড়া শেয়ারের সংখ্যা অনেকটাই কম, 852খানা শেয়ার পড়ে বন্ধ হয়েছে এবং বেড়েছে কতগুলো, এখানে 2423খানা
10খানা শেয়ার বেড়েছে। তো এই সময় পরিস্থিতি যেরকম হবে, যেরকম যেরকম খবর আসবে, তারপরে ক্রুড অয়েলের প্রাইস যেরকম মুভ করবে, তার উপরে কিন্তু মার্কেটের যে পারফরমেন্স সেটা নির্ভর করবে। তারপরে বিএসসি সেন্সেক্স 1200 পয়েন্টের উপরে বেড়েছে। এরপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ গুলো নিফটি 50 প্রায় 0.25%, নিফটি নেক্সট 50 2%-এর উপরে বাড়া, ব্যাংক বেড়েছে 2%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 2.35% বেড়েছে, মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 2%-এর উপরে। তারপরে এই 100, 200, 500 1.77 থেকে 1.95% পর্যন্ত বেড়েছে। মিড ক্যাপ 50 বেড়েছে 2%, মিড ক্যাপ 100 2.30%। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 50টা 2.73% বাড়া, এবং এই স্মল ক্যাপ 100 এটা বেড়েছে 2.59%। তো বেশিরভাগ ব্রড মার্কেট ইন্ডাস্ট্রিজ আজকে কিন্তু সবুজেই বন্ধ হয়েছে, আর বিভিন্ন সেক্টর আজকে ভালো পারফর্ম করেছে। একমাত্র নিফটি আইটি এটা ফ্ল্যাট বন্ধ হয়েছে, 0.08% বেড়েছে যদিও। নিফটি অটো দেখতে পাচ্ছেন 2%-এর উপরে বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও 2.26% বেড়েছে, এফএমসিজি 1.89% বেড়েছে, মিডিয়া বেড়েছে 1.13%। তারপরে নিফটি মেটাল এটা 2.56% বেড়েছে, ফার্মা প্রায় 2%-এর কাছাকাছি বাড়া, পিএসইউ ব্যাংকও বেড়েছে 2.67%, প্রাইভেট ব্যাংক এটা 1.81% বেড়েছে। আর এই যে রিয়েলটি সেক্টর যেটা সব থেকে বেশি পড়েছিল, এখানেও কিন্তু ভালো তেজি আসছে, 2.69% আজকের দিনে বেড়েছে। আর শুধু ভারতীয় মার্কেটে নয়, গ্লোবাল মার্কেটেই তেজি দেখা যাচ্ছে। এখানে ড্যাক্স দেখতে পাচ্ছেন 1.52% বেড়েছে, ফুটসি 100 1.19% বাড়া, ক্যাট 40 বেড়েছে 1.32%। তারপরে ইউরোস্টক্স এটা 1.14% এই মুহূর্তে বাড়া রয়েছে। আর যদি এশিয়ান মার্কেট গুলো দেখি, এই জাপানের মার্কেট নিফটি দেখতে পাচ্ছেন 2.68% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে সাংহাই ইন্ডেক্স এটা 1.30% বেড়েছে, হ্যাংসেং বেড়েছে 1.09%, এবং এই কোসপি এটাও 1.59% বেড়ে বন্ধ হয়েছে। মানে এই যে তেজি সেটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া লেভেলে নেই, এটা গ্লোবাল মার্কেটে দেখা গেছে। আর যদি আমেরিকান মার্কেটের কথা বলি, এই ডাউ জোন্সের যে ফিউচার্স এটা দেখতে পাচ্ছেন 0.96% বেড়ে এই মুহূর্তে ট্রেড করছে, প্রায় 1%-এর কাছাকাছি বাড়া। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক ফিউচার্স রয়েছে এটাও এই 1%-এর উপরে বর্তমানে বাড়া রয়েছে। এরপরে চলুন কিছু স্টক দেখে নিই যেগুলো আজকে ভালো এবং খারাপ পারফর্ম করেছে। এই পিসিবিএল কেমিক্যাল দেখতে পাচ্ছেন 13.66% বেড়েছে। তারপরে কোম্পানি সাম্মান ক্যাপিটাল লিমিটেড 5.62% বেড়েছে। কোম্পানি বাড়ার পেছনে একটা কারণও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সাম্মান ক্যাপিটাল শেয়ার সোর 8% আফটার আরবিআই অ্যাপ্রুভস অ্যাকুইজিশন বাই আবুধাবি আইএইচসি। এই যে সাম্মান ক্যাপিটাল, এরা একটা অন্য কোম্পানি রয়েছে এই অ্যাভেন্টেড ইনভেস্টমেন্ট আরএসসি, তো এর 86.65% স্টেক অ্যাকোয়ার করতে চলেছে, এবং যেই ব্যাপারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তারপরে এই ওয়ান সোর্স ফেসিলিটি খারাপ ট্রেড করছিল, তারপরে দেখতে পাচ্ছেন এই শেষ কিছুক্ষণ সময় বড় তেজি এসেছে, এই অল্প কিছুক্ষণের মধ্যেই 11.5%-এর উপরে বেড়েছে। তারপরে ওয়াকাট ফার্মা 5.37% বাড়া, রিলায়েন্স পাওয়ার বেড়েছে 6%-এর কাছাকাছি। আর যদি পড়া শেয়ার গুলো দেখি, এখানে দেখতে পাচ্ছেন অ্যালকাইল অ্যামাইন্স এটাই 3.5% ডাউন হয়েছে। তারপরে ইউনাইটেড স্পিরিট এটা পড়েছে 1.29%। কিন্তু অ্যাকচুয়ালি যে কারণে পড়েছে, এই খবরটা কিন্তু কোম্পানির জন্য ভালো, বা কি খবর এসেছে কোম্পানির জন্য। তো এই যে একটা আইপিএল টিম রয়েছে আরসিবি, তো এই আরসিবির আগে ওনার কারা ছিল, এই ইউনাইটেড স্পিরিট ছিল। কেন বলছি আগে ছিল, কারণ এই যে ইউনাইটেড স্পিরিট তারা এই যে টিমটা রয়েছে আরসিবি তাকে বিক্রি করে দিয়েছে। এই ইউনাইটেড স্পিরিট দেখতে পাচ্ছেন ঘোষণা করে দিয়েছে এই যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়েছে এই আরসিবি, সেটাকে বিক্রি করেছে কত টাকা, এই 16,660 কোটি টাকায়। আর কাদের বিক্রি করেছে দেখতে পাচ্ছেন টু কনসোর্টিয়াম, মানে কোনো একটা প্রতিষ্ঠানকে বিক্রি করেনি, 3-4টে প্রতিষ্ঠান মিলে এই আরসিবি কোম্পানিটাকে কিনেছে। এই ইউএসএল এর যে এই কোম্পানিটা ছিল, মানে এটা টিম বলতে পারেন, রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড, এটাকে পুরোপুরি বিক্রি করে দিয়েছে। কাদের বিক্রি করেছে দেখতে পাচ্ছেন টু এ কনসোর্টিয়াম কম্প্রাইজিং কারা কারা রয়েছে, আদিত্য বিড়লা গ্রুপ রয়েছে, তারপরে দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ রয়েছে, তারপরে বোল্ড ভেঞ্চার্স রয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে ব্ল্যাকস্টোন রয়েছে। এরা 4জনে মিলে এই যে আরসিবি এই টিমটাকে কিনেছে। তো এই টাকায় বিক্রি করলো, মানে কি কোম্পানি একটা বড় প্রফিটে এই আরসিবি টিমটাকে বিক্রি করলো, কোম্পানির কাছে অনেকটা টাকা এলো, এটা কিন্তু কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার। আর এই আদিত্য বিড়লা ক্যাপিটাল কিনেছে, এরা নিশ্চয়ই ভবিষ্যতে এখান থেকে আরো বড় প্রফিট তৈরি করবে। দেখতে পাচ্ছেন এই আদিত্য বিড়লা ক্যাপিটাল এখানে 4%-এর উপরে তেজি দেখতে পাওয়া গেছে। আর এরপরে আরসিবি চেয়ারম্যান কোন ব্যক্তি হবেন দেখতে পাচ্ছেন এই আর্যমান বিড়লা, যিনি কুমার মঙ্গলম বিড়লার ছেলেন, ইনি একজন ক্রিকেটারও বটে। তো ইনি এই কোম্পানির চেয়ারম্যানের যে পদ সেটা সামলাবেন। আর এই খবরে আরো কিছু কোম্পানি ভালো তেজিতে ছিল, যেমন এই সান টিভি বলুন, তার সঙ্গে সঙ্গে আরপিএসসি বলুন, এই গ্রুপগুলো তেজিতে ছিল। এই ইউনাইটেড স্পিরিটের এই আরসিবির সেলিং এর পরে যদি লগ্ন সুপার জায়ান্টস এই যে আইপিএল টিমটা রয়েছে এর কথা বলি, এর ওনার কারা রয়েছে দেখতে পাচ্ছেন আরপি সঞ্জীব গোয়েঙ্কা। তো এই আরপি এবং তার সঙ্গে সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার এসএনজি, তো এই দুটো নিয়ে কি হচ্ছে আরপিএসজি গ্রুপ। এখানে দেখতে পাচ্ছেন এই যে আরপিএসজি গ্রুপ এর নাম বলা হচ্ছে, এবং তারই সঙ্গে সঙ্গে সান টিভি এর নামও বলা হচ্ছে। মানে এই যে লগ্ন সুপার জায়ান্টস এর ওনার কারা এই আরপিএসজি গ্রুপ। দেখতে পাচ্ছেন এই যে আরপিএসজি ভেঞ্চার্স এটা আজকে 20%-এর আপার সার্কিট লাগিয়েছে। কিসের কারণে দেখতে পাচ্ছেন মানি কন্ট্রোল রিপোর্টেড সাইটিং সোর্সেস দ্যাট সঞ্জীব গোয়েঙ্কা লেড আরপিএসজি গ্রুপ হ্যাজ জয়েন্ট দ্য
bandwagon of IPL franchisee owners looking to monetize their cricket teams with plans to sell a minority stake in Lucknow Super Giants। মানে এই যে সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপটা রয়েছে, তারা তাদের যে আইপিএল টিম রয়েছে লখনৌ সুপার জায়ান্টস, এর কিছু শেয়ার বিক্রি করতে পারে, মাইনরিটি স্টেক, মানে পুরোটা বিক্রি করবে না, তো কোম্পানির কাছে টাকা আসবে। সেই খবরে এই স্টকটাতে ভালো তেজি এসেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েছে, এটাও দেখতে পাচ্ছেন একটা আইপিএল টিম। তো এর ওনার কারা? এই সান গ্রুপ। আর এখানে এই যে সান টিভি, এর নামটাও দেখতে পাচ্ছেন উল্লেখ রয়েছে। মানে সান গ্রুপই এই সানরাইজার্স হায়দ্রাবাদ এই টিমটার ওনার। এবং দেখতে পাচ্ছেন সান টিভি নেটওয়ার্ক, এটা প্রথমে খুব ভালো তেজিতে ছিল। এর আগের দিনের ক্লোজ ছিল 616, আজকের দিনের হাই কত লাগিয়েছিল? এই 649 হাই লাগিয়েছিল, মানে ভালো পরিমাণে তেজি ছিল। যদিও পরে আস্তে আস্তে নিচের দিকে পড়েছে, প্রফিট বুকিং হয়েছে। এরকম খবরও আসছে এই যে সান গ্রুপ রয়েছে, তারা এই সানরাইজার্স হায়দ্রাবাদ এর কিছু স্টেক বিক্রি করতে পারে। তো এরকম কিছু খবরে এই স্টকগুলোতে তেজি এসেছে। তারপরে চলুন দেখে নিই গোল্ড সিলভার কেমন কি পারফর্ম করলো। আজকে কিন্তু গোল্ড সিলভারে খুব ভালো একটা তেজি এসেছে। এই গোল্ড দুদিন আগে 1,30,000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখান থেকে আবার এই 1,45,000-এর উপর উঠে গেল। এবং যদি সিলভারের কথা বলি, এটাও একদিন দুদিন আগে এই 2 লাখের নিচে নেমে গিয়েছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন আবার ভালো তেজি আসছে, 2,35,920-এর কাছাকাছি পৌঁছে গেছে। আর সেখানে মার্কেটের জন্য একটাই খারাপ ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এই ইন্ডিয়ান রুপি, এটা ক্রমাগতই দুর্বল হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি কিছুদিন আগেই এই 94.38-এর অল টাইম লো লাগিয়ে দিয়েছিল। এবং যদি আজকের দিনেরও কথা বলি, দেখতে পাচ্ছেন আজকের যে ওপেনিং, এটা কতই হয়েছে? এই 94.28 হয়েছে। যদিও সেখান থেকে দেখতে পাচ্ছেন অনেকটাই পড়ে গেছে, এই 93.8 সালে বর্তমানে ট্রেড করছে। এরকম রিপোর্ট সামনে আসছে যে আরবিআই তাদের দিক থেকে এই যে রুপি, এটাকে শক্তিশালী করার জন্য কিছু ব্যবস্থা নিতে পারে। যদি এগুলো শুধুমাত্র রিপোর্ট, এই আরবিআই কি করতে পারে? বাজারে তাদের রিজার্ভে থাকা কিছু ডলার বিক্রি করতে পারে। তো এই ডলার বিক্রি করলে কিভাবে ইন্ডিয়ান রুপি এটা শক্তিশালী হয়? কারণ এই আরবিআই ডলার বিক্রি করে কি করে? বিভিন্ন ব্যাংক থেকে এই যে ইন্ডিয়ান রুপি, সেগুলো নিয়ে রাখে। মানে মার্কেটে আমাদের যে ইন্ডিয়ান রুপি রয়েছে, এই যে সার্কুলেশন সেটা কমে যায়, বাজারে এই যে সাপ্লাই সেটা কমে যায়, ডিমান্ড বেড়ে যায়। সেই কারণে ইন্ডিয়ান রুপি এটা শক্তিশালী হয়ে যায়। আর ভিডিও শেষে চলুন একবার নিফটি ফিফটি দেখে নিই। আজকে এই নিফটি ফিফটিতে খুব ভালো পারফরমেন্স দেখা গেছে। 46টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং মাত্র 4খানা নেগেটিভে বন্ধ হয়েছে। আর কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো? এই ভালোর দিকে দেখতে পাচ্ছেন শ্রীরাম ফাইন্যান্স রয়েছে, 5.78% পারা রয়েছে। এই জাপানের একটা ব্যাংক শ্রীরাম ফাইন্যান্স, এই কোম্পানির 20% স্টেক কিনবে বলেছিল। তারপরে স্টকে বড় তেজি এসেছিল। তারপরে যুদ্ধকালীন সময়ে ভালো প্রেসার এসেছে, 900-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এক সময় তো প্রায় 1100, 1150-র উপরে চলছিল। তো শ্রীরাম ফাইন্যান্স এই কোম্পানিটাকে বর্তমানে স্টাডি করতে পারেন। শুধুমাত্র যুদ্ধের কারণেই এই স্টকগুলো কিন্তু পড়েছে। তারপরে টাইটান 4.63% বেড়েছে, গ্রাসিম বেড়েছে 4.15%, আল্ট্রাটেক সিমেন্ট 4% বেড়েছে, এলএনটি করেছে 4%। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেজি ফিরে আসছে। এবং যখন হঠাৎ করে খবর চলে আসবে যে এই যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে গেল, পুরোপুরি কোনো নেগোসিয়েশন হয়ে গেছে, তখন কিন্তু মার্কেটে বিরাট বড় তেজি আসবে। এই স্টকগুলো কিন্তু খুব ভালো দৌড়বে। আর পড়া শেয়ার কোনগুলো রয়েছে? এই টেক মাহিন্দ্রা 2% ডাউন, তারপরে পাওয়ার গ্রিড পড়েছে 1.40%, টিসিএস ডাউন হয়েছে 0.87% এবং এই বিল এটা পড়েছে 0.28%। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।